নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি স্পোর্টস টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। ঈশান কোণে ঝড়, হলো সূর্যোদয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে দাপুটে জয় ভারতের। আমি কি পারবো? সংশয়কে আত্মবিশ্বাসে পরিণত করেই ঈশান দেখালেন এভাবেও ফিরে আসা যায়। 2 বছর পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে চেনা মেজাজে ফিরলেন ঈশান। সঞ্জয় সেনের একচলেই বাজিমাত। নরহরির শেষ মুহূর্তের গোলে সন্তোষে টানা জয় বাংলা। নাগাল্যান্ডের বিরুদ্ধে 4 গোলের দুরন্ত জয় দিয়ে সন্তোষ ট্রফির মূল পর্ব শুরু করেছিল বাংলা। ঈশান কোণে ঝড়, হলো সূর্যোদয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে দাপুটে জয় ভারতের। ঈশানের ঝোড়ো ইনিংস যেমন রায়পুরের মাঠে স্মরণীয় হয়ে থাকলেও তেমনি দীর্ঘ মাস পর হাফ সেঞ্চুরি হাঁকালেন সূর্যকুমার যাদব। সময় আমাদের বড় শিক্ষক, যা অনেক কিছু শিখিয়ে যায় প্রতি মুহূর্তে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান করেও জাতীয় দলে ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন না ঈশান কিষান। অথচ কে জানত ফিনিক্সের মতো জাতীয় দলে ফিরবেন তিনি। সেই তিনি দ্বিতীয় টি-20তে সবক শেখালেন নিউজিল্যান্ডকে। তার ঝোড়ো ইনিংস যেমন রায়পুরের মাঠে স্মরণীয় হয়ে থাকলো, তেমনি দীর্ঘ মাস পর হাফ সেঞ্চুরি হাঁকালেন সূর্যকুমার যাদব। 28 বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের দেওয়া 209 রানের লক্ষ্য পেরিয়ে গেল ভারত। অভিষেক শর্মার তাণ্ডবে জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে 48 রানে জিতেছিলেন সূর্যকুমার যাদবরা। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচে বৈতরণী পার করা। সেই লক্ষ্যে লেটার মার্ক নিয়ে পাস টিম ইন্ডিয়া। রায়পুরে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান সূর্যকুমার। ভারতের সামনে 209 রানের লক্ষ্য রেখেছিল নিউজিল্যান্ড। রচিন রবীন্দ্র ও মিচেল স্ট্যান্টনারের সৌজন্যে 200 গণ্ডি পার করে নিউজিল্যান্ড। 27 বলে 47 রানে অপরাজিত থাকেন তিনি। কুলদীপ যাদব নেন 35 রানে 2 উইকেট। হার্দিক, হর্ষিত, বরুণ, অভিষেক, দুবে ভাগ করে নেন 1টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই 2 ওপেনার সঞ্জু স্যামসন, অভিষেক শর্মার উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ভারত। 6 রানে 2 উইকেট হারানো ভারতকে খাদের কিনারা থেকে টেনে তোলেন ঈশান কিষান এবং অধিনায়ক সূর্যকুমার। 21 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। বাহাতি ব্যাটার যখন খেলছিলেন সেই সময় অ্যাঙ্কারের ভূমিকায় ছিলেন সূর্য। তাদের জুটিতে ওঠে 122 রান। ইস্ট শোধের বলে 6 মারতে গিয়ে 32 বলে 76 রানের সাজঘরে ফেরেন ঈশান। আউটের আগে 11টা 4 এবং 4টে বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি। জীবন হয়তো এইভাবেই বদলে যায়। বছরখানেক আগে ডাবল সেঞ্চুরি করার পর অনেকেই মনে করেছিলেন ভারতীয় দলে ঈশান কিষানের জায়গা পাকা। তারা একসময় ভুল প্রমাণিত হয়েছিলেন। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া থেকে জাতীয় দলের লড়াই থেকে ছিটকে ফিনিক্স পাখির মতো ঈশানের এই কামব্যাকের লড়াই সত্যিই দেখার মতো। ঈশান ফিরলেও ভারতের রানের গতি কমেনি। সৌজন্যে স্কাই। একেবারে স্বমহিমায় ব্যাট করেন সূর্য। 14 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি করলেন তিনি। 23 বলে এই 22তম অর্ধশতক করেন তিনি। সঙ্গে শিবম দুবেও কার্যত ইনিংস খেলে গেলেন। সূর্য ও দুবের জুটিতে উঠল 81 রান। ভারতকে জয় পেতেও বেশি অপেক্ষা করতে হলো না। সূর্য অপরাজিত থাকলেন 37 বলে 82 রানে। তার ইনিংসে ছিল 9টা 4, 4টে 6। 2টি বড় জুটি এবং 2টি বড় ইনিংসের সৌজন্যে মাত্র 15.2 ওভারে জয়ের রান তুলে নেয় ভারত। রায়পুরে জিতে সিরিজের ফলাফল এখন ভারতের পক্ষে 2-0। হাই নিউজ নেটওয়ার্ক। আমি কি পারবো? সংশয়কে আত্মবিশ্বাসে পরিণত করেই ঈশান দেখালেন এইভাবেও ফিরে আসা যায়। 2 বছর পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে চেনা মেজাজে ফিরলেন তিনি।
এই 2 বছর তাকে একটাই প্রশ্ন তারা করত, আমি কি ফের জাতীয় দলের জার্সি পরে পারফর্ম করতে পারবো? জীবন কিভাবে বদলে যায়। 2022-এ ডাবল সেঞ্চুরি করার পর অনেকেই মনে করেছিলেন ভারতীয় দলে ঈশান কিষানের জায়গা পাকা, কিন্তু সেখান থেকে বাদ পড়েন। অবশেষে কামব্যাকের নয়া কাহিনী লিখলেন ঈশান কিষান। রায়পুরে নিউজিল্যান্ড দল ও ভারতের ক্রিকেট ভক্তরা ঈশান কোণে ঝড় দেখল। তবে কামব্যাকের পথটা মসৃণ ছিল না। একটা সময় নিজেকে প্রশ্ন করতেন, আমি কি পারবো? সেই সংশয়কে আত্মবিশ্বাসে রূপান্তর করেই ফিরে এলেন ঈশান। 2 বছর পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে চেনা মেজাজেই ফিরলেন ঈশান। এই 2 বছর তাকে একটাই প্রশ্ন তারা করত, আমি কি ফের জাতীয় দলের জার্সি পরে পারফর্ম করতে পারবো? সেখান থেকে কামব্যাক করলেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে। সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে ঝাড়খণ্ডকে জিতিয়ে বঞ্চিত তকমা ঘোচানোর মরিয়া চেষ্টা একটা করেছিলেন তিনি। ফাইনালে 49 বলে 101 রানের ইনিংসে কার্যত উড়ে গিয়েছিল হরিয়ানা। 10 ম্যাচে 517 রান করে তিনি শীর্ষ রান সংগ্রাহক। ঈশান বলছেন, আমি ঘরোয়া ক্রিকেটে শুধু রান করতে চেয়েছি। কখনো কখনো নিজের জন্য কিছু কাজ করতে হয়, নিজের ব্যাটিং সম্পর্কেও নিজেকেই জবাবদিহি করতে হয়। আমি কি সত্যিই ভারতের হয়ে খেলার যোগ্য? সেই জন্য আমার জন্য ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে রান করা খুব দরকারি ছিল। সবচেয়ে ভালো ব্যাপার, আমরা ট্রফি জিতেছি। সেই আত্মবিশ্বাসটা নিয়েই এখানে এসেছি, তাই আজ ভালো খেলতে পারলাম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20-তে 21 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। শেষ পর্যন্ত ইশ সৌধের বলে 6 মারতে গিয়ে 32 বলে 76 রানে সাজঘরে ফেরেন ঈশান। আউটের আগে 11টা 4 এবং 4টে বিশাল ছক্কা হাঁকিয়েছেন। এর আগে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছেন তিনি। তিনি ভারতীয় দলে ফিরে সুপারহিট। হাই নিউজ নেটওয়ার্ক। নিজেদের গোয়ার্তুমিতে বিশ্বকাপ থেকে কার্যত গলা ধাক্কা খাওয়ার মুখে বাংলাদেশ। যদিও ভাঙলেই মচকাতে নারাজ বিসিবি। তাদের বক্তব্য, বাংলাদেশ ভারতে না খেললে আখেরে ক্ষতি ভারতেরই। বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। জার্নি শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির 7 তারিখ, কিন্তু তার আগেই কার্যত হিসেব উল্টে দিল বাংলাদেশ। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে খেলতে রাজি নয় তারা। একাধিক দফা আবেদন, আলোচনা, দর কষাকষির পরেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে কোনো ছাড় আদায় করতে না পেরে শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ, কিন্তু ভারতে নয়। এই অবস্থানেই অনড় ঢাকা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বাংলাদেশ দল ভারতে পা রাখবে না। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের বৈঠকের পরই এই সিদ্ধান্তে শিলমোহর পড়ে। ভাঙলেও মচকাতে নারাজ বিসিবি। তাদের বক্তব্য, বাংলাদেশ ভারতে না খেললে আখেরে ক্ষতি ভারতেরই। বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। সত্যি কি তাই? এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসকে, কিন্তু তিনি প্রশ্নের কোনো উত্তর দিলেন না। শুধু এই প্রশ্নেরই নয়, বাংলাদেশ সংক্রান্ত সব প্রশ্নেই মুখে কুলুপ ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের। এমনিতে বিশ্বকাপে খেলতে না আসার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে। এই সিদ্ধান্ত পেশাদারিত্ব নিয়ে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করাবে তাদের। যদিও এই সারসত্য হয়তো বুঝতে পারছেন না ওপার বাংলার ক্রিকেট কর্তারা। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বৃহস্পতিবার বাংলাদেশের সিদ্ধান্ত ঘোষণা করেই দাবি করেছেন, এই সিদ্ধান্তে ক্ষতি ভারত ও আইসিসির। এক্ষেত্রে তাদের নতুন তাস 20 কোটি দর্শক। টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শুধু মাঠের বাইরের কূটনৈতিক বার্তা নয়, বাংলাদেশ ক্রিকেটে তা আনতে পারে ভয়াবহ আর্থিক ধাক্কাও। ভারতে আসতে না চাওয়ায় আসন্ন টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে যাওয়ার পথে মুস্তাফিজুর রহমানরা, আর তাতেই প্রায় 240 কোটি টাকা লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।
কোচ গম্ভীরকে লড়তে হচ্ছে নিজের লোকেদের সঙ্গে। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ জেতার পর রীতিমতো বিস্ফোরণ ঘটালেন কোচ গৌতম গম্ভীর। গভীর রাতে এক টুইটে গম্ভীর ইঙ্গিত করলেন, কোচ হিসেবে তার অসীম ক্ষমতা রয়েছে বলে যে দাবি করা হচ্ছে সেই দাবি ভ্রান্ত। কাকে ইঙ্গিত করলেন গুরু গম্ভীর? ভারতীয় ক্রিকেটে কি গৃহযুদ্ধ চলছে? কোচ গম্ভীরকে লড়তে হচ্ছে নিজের লোকেদের সঙ্গেই। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ জেতার পরই রীতিমতো বিস্ফোরণ ঘটালেন কোচ গৌতম গম্ভীর। গভীর রাতে এক টুইটে গুরু গম্ভীর ইঙ্গিত করলেন, কোচ হিসেবে তার অসীম ক্ষমতা রয়েছে বলে যে দাবি করা হচ্ছে সেই দাবি ভ্রান্ত। এখন তাকে নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়তে দেওয়া হচ্ছে। আসলে কোচ গম্ভীরকে নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সেখানে গম্ভীরের দৃঢ় চেতা মানসিকতার প্রশংসা করেন তিনি। থারুর বলেন, নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে বেশ খানিকটা কথা হলো। এই লোকটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর দেশের সবচেয়ে কঠিন চাকরিটা করতে হচ্ছে। প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ ওকে কটাক্ষ করছে, কিন্তু নীরবে শান্তভাবে একাগ্রতার সঙ্গে কাজটা করে যাচ্ছে। ওর নেতৃত্ব এবং একাগ্রতার জন্য প্রশংসা প্রাপ্য। বুধবার রাতের দিকে থারুরের সেই পোস্টটি শেয়ার করে গম্ভীর বলেন, অনেক ধন্যবাদ থারুরকে। সব বিতর্ক শেষ হওয়ার পর কোচের অসীম ক্ষমতা নিয়ে যুক্তি ও সত্যিটা প্রকাশ্যে আসবে। ততদিন আমাকে যেভাবে নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়তে দেওয়া হচ্ছে, যারা কিনা নিজেদের জায়গার সেরা, সেটাই আমি উপভোগ করছি। গম্ভীরের কথাতেই ইঙ্গিত, যেভাবে দলের মহারথীদের বিরুদ্ধে তার লড়াই চলছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়, সংবাদ মাধ্যমে লেখালেখি হয় বা ধারণা তৈরি করা হয়, সেটা আসলে সত্যি নয়। যেভাবে ভারতীয় ক্রিকেটে গৃহযুদ্ধ চলছে বলে প্রচার করা হয়, সেসব তাকে কষ্ট দেয়। উল্লেখ্য, কোচ হিসেবে গম্ভীর এই মুহূর্তে অগ্নি পরীক্ষার সম্মুখীন। টেস্টে তার রেকর্ড রীতিমতো শোচনীয়। ওয়ানডেতেও অথৈবচ। একমাত্র টি-20 ক্রিকেটে তার দল ভালো খেলছে। সামনে সেই ফরম্যাটেরই বিশ্বকাপ। তার আগে নিজের অবস্থান নিয়ে খানিক আক্ষেপের কথাই শোনা গেল কোচ গৌতম গম্ভীরের মুখে। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো ফুটবলের খবরের দিকে। সঞ্জয় সেনের এক চালেই বাজিমাত। নরহরির শেষ মুহূর্তের গোলে সন্তোষে টানা জয় বাংলার। নাগাল্যান্ডের বিরুদ্ধে 4 গোলের দুরন্ত জয় দিয়ে সন্তোষ ট্রফির মূল পর্ব শুরু করেছিল বাংলা। এই ম্যাচে চোটের কারণে প্রথম 11-য় ছিলেন না বাংলার আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ ফুটবলার উত্তম হাসদা। নাগাল্যান্ডের বিরুদ্ধে 4 গোলের দুরন্ত জয় নিয়ে সন্তোষ ট্রফির মূল পর্বে শুরু করেছিল বাংলা। এই ম্যাচে গোড়ালিতে হালকা চোটের কারণে প্রথম 11-য় ছিলেন না বাংলার আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ ফুটবলার উত্তম হাসদা। তবে সঞ্জয় সেনের চালেই উত্তরাখণ্ডের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে নরহরি শ্রেষ্ঠার শেষ মুহূর্তের গোলে জয় পেল বাংলা। এই ম্যাচে নামার আগে উত্তমের চোট ছাড়াও বাংলার দুটি চিন্তা ছিল। প্রথমত, উত্তরাখণ্ডের লম্বা থ্রো। যদিও তাদের প্রথম ম্যাচের ভিডিও দেখে পরিকল্পনার ছক রেখেছিল বাংলা। ছেলেদের বুঝিয়েছিলেন নিজেদের অর্ধে উত্তরাখণ্ডের লম্বা থ্রোর সময় সতর্ক থাকতে হবে। তাছাড়া বিপক্ষের ধ্বংসাত্মক ফুটবলার সময় সাবধানও থাকতে হবে। দ্বিতীয় চিন্তাটা আগের ম্যাচের মতোই কমন। ম্যাচের দিন হোটেল থেকে স্টেডিয়াম 5 ঘন্টা যাওয়া আসার ক্লান্তির বিষয়টি। প্রথম ম্যাচের ক্লান্তিকে ক্ষমা করে উত্তরাখণ্ডকে পরাস্ত করল বঙ্গ ব্রিগেড। উত্তম ছাড়া প্রথম একাদশে পরিবর্তন আনেনি বাংলা কোচ। মনে করা হয়েছিল বহু যুদ্ধের নায়ক নরহরি প্রথম একাদশে থাকবে। অনেকটা অবাক করেই কোচ সঞ্জয় সেন তাকে প্রথম 11-এ রাখেনি। হয়তো তুরুপের তাস আড়াল রেখেছিলেন। সেই নরহরি পরিবর্তন হিসেবে নেমে বিশ্বমানের গোলে বাজিমাত করলেন। যদিও নিজেদের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় উত্তরাখণ্ড বাংলার বিরুদ্ধে যথেষ্ট উজ্জীবিত ফুটবল উপহার দিয়েছে, কিন্তু যে দলের কোচের ভূমিকা সঞ্জয় সেন, সেই দল যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও গোল পেতে গালঘাম ছোটাতে হলো দুই দলকেই। গোলের একাধিক সুযোগ পেলেও কিছুতেই ডেডলক ভাঙেনি। একটা সময় যখন মনে হচ্ছিল ম্যাচটা ড্রয়ের দিকে যাচ্ছে, ঠিক তখনই সংযুক্ত সময়ে 96 মিনিটে ডেডলক ভাঙেন নরহরি। তার গোলেই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বঙ্গ ব্রিগেড।
হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্পের পাগলামিতে প্রশ্নের মুখে ফুটবল বিশ্বকাপ। বয়কটের পথে ফ্রান্স, জার্মানি সহ একাধিক দেশ। আমেরিকা থেকে সরানো হোক বিশ্বকাপ, দাবি জানাতে পারে একাধিক দেশ। ট্রাম্পের একটা সিদ্ধান্তেই বিশ্বজুড়ে চিন্তায় ফুটবল প্রেমীরা। গ্রিনল্যান্ড দখল করতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি এবং পাল্টা হুমকিতে ক্রমেই ঘনাচ্ছে যুদ্ধের মেঘ, যার জেরে এবার ঘোর অনিশ্চয়তার মুখে মার্কিন মুলুকে হতে চলা ফুটবল বিশ্বকাপ। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নয়া পাগলামিতে ক্ষুব্ধ ইউরোপের একাধিক দেশ। এমনকি ট্রাম্পের দেশে আসন্ন বিশ্বকাপে আদৌ ফ্রান্স, জার্মানির মতো দেশ দল পাঠাবে কিনা সেটাই প্রশ্নের মুখে। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য ডেনমার্ক। এই ডেনমার্কের নিয়ন্ত্রণেই রয়েছে গ্রিনল্যান্ড, আর গ্রিনল্যান্ডে রয়েছে মার্কিন সেনাঘাঁটি। শুধু তাই নয়, সেখানে মোতায়েন করেছে আমেরিকার সেনাও। এবার ট্রাম্প চান ডেনমার্ককে সরিয়ে পুরোপুরি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে। মার্কিন প্রেসিডেন্টের এই নতুন অবস্থানে ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন, যার প্রভাব সরাসরি পড়তে চলেছে বিশ্বকাপে। ফ্রান্স ইতিমধ্যেই দাবি করেছে আমেরিকা থেকে বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব ছিনিয়ে নেওয়া হোক। জার্মানির সুরও তেমনই। ফুটবল মহলে গুঞ্জন, শেষ মুহূর্ত পর্যন্ত যদি ট্রাম্প গ্রিনল্যান্ড অভিযান চালিয়ে যান, তাহলে বিশ্বকাপে ইউরোপের একাধিক দেশ দল না পাঠাতে পারে। সেই তালিকায় রয়েছে ফ্রান্স, জার্মানিও। শোনা যাচ্ছে ফ্রান্স এখন বিশ্বকাপ বয়কটের পক্ষে নয়, তারা চায় বিশ্বকাপ থেকে আমেরিকাকেই সরিয়ে দেওয়া হোক। সেই দাবি ফিফার কাছে দরবারও করতে পারে। জার্মানির ক্ষেত্রে বিষয়টা আরও গুরুতর। সরকার এখনও বয়কট নিয়ে কোনো অবস্থান নেননি। তারা বল ঠেলছে ফুটবল সংস্থার কোর্টে। বিশ্বকাপ খেলতে জার্মান দল আমেরিকা যাবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে সেই দেশের ফুটবল সংস্থা। অবশ্য পরে পরিস্থিতি আরও জটিল হতে পারে। শোনা যাচ্ছে ইউরোপের আরও একাধিক দেশ আমেরিকায় যাওয়া নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস এবং সূচি ঘোষণার মঞ্চ থেকেই তাকে পুরস্কৃত করেছে ফিফা। নোবেল শান্তি না পেলেও ফিফার দেওয়া শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সেই ট্রাম্পের একটা সিদ্ধান্তেই বিশ্বজুড়ে চিন্তায় ফুটবল প্রেমীরা। হাই নিউজ নেটওয়ার্ক। ক্ষুণ্ণ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মর্যাদা। রোনাল্ডোর মূর্তি পুড়িয়ে দিল যুবক। বিশ্ব ফুটবলে তুমুল আলোড়ন, তাও আবার পর্তুগিজ মহাতারকার নিজ শহর, নিজ দ্বীপ মাদেইরায়। এই ঘটনা বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছে। ক্ষুণ্ণ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মর্যাদা, পুড়িয়ে ফেলা হলো তার মূর্তি, তাও আবার পর্তুগিজ মহাতারকার নিজ শহর, নিজ দ্বীপ মাদেইরায়। এই ঘটনা বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। মাদেইরা দ্বীপে CR7 মিউজিয়ামের সামনে রয়েছে ব্রোঞ্জের তৈরি রোনাল্ডোর এই ভাস্কর্য। নিজ দ্বীপের রাজধানী ফুনশালে স্থাপিত এই মূর্তিটি 2014 সালে সপরিবারে এসে উদ্বোধন করেছিলেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। এই ভাস্কর্যেই আগুন ধরিয়ে সেই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ওই যুবক। ভিডিওতে দেখা গিয়েছে প্রথমে ওই যুবক মূর্তির গায়ে দাহ্য তরল ঢেলে লাইটার জেলে আগুন ধরিয়ে দেয়। এরপর কিছুটা দূরে গিয়ে উচ্চস্বরে র‍্যাপ বাজিয়ে অদ্ভুতভাবে নেচে বন্য সেলিব্রেশনে মেতে ওঠে। ওই যুবকের সোশ্যাল মিডিয়া ঘুরে দেখলে দেখা যাবে নিজেকে সে মানুষ, ফ্রিস্টাইলার ও স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছে। হাজার খানেক অনুসারীও রয়েছে তার। রোনাল্ডোর মূর্তি জ্বালিয়ে নেচে খুশি উদযাপনেই থেমে থাকেনি সে। ভিডিওর সঙ্গে এক রহস্যময় বার্তাও দিয়েছে। সেখানেই বলা হয় ঈশ্বরের শেষ সতর্ক বার্তা। ফুনশালের পাবলিক সিকিউরিটি পুলিশ সূত্রে এই কথা জানা গিয়েছে। মাদেইরা পুলিশ জানিয়েছে সন্দেহভাজন যুবককে শনাক্ত করা হলেও এখনও তাকে গ্রেপ্তার করেনি। তারা আরও জানায় ওই ব্যক্তি কোনো অপরিচিত মুখ নয়, সে আগেও একই ধরনের ঘটনায় জড়িত ছিল। তবে মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রথমে আগুনের স্ফুলিঙ্গ তীব্রভাবে ছড়িয়ে পড়লেও তা দ্রুত নিভে যায়। এমন লাগাম ছাড়া ঘটনার পর রোনাল্ডো ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক নেটিজেন লিখেছেন,
শুধু লাইক পাওয়ার আশায় এমন কাজ একেবারেই মেনে নেওয়া যায় না, খুবই কদর্য কাজ। আরেকজনের কথায় একেবারে সীমা ছাড়িয়ে গিয়েছে, এবার ঈশ্বরের নাম ব্যবহার করছে। ছি ছি। অন্য ইউজারের কথায় তোমার মানসিক চিকিৎসার প্রয়োজন। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ। CR7 মিউজিয়ামের এক মুখপাত্রর কথায় বিষয়টি এখন পুলিশের হাতে। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে চাই না। উল্লেখ্য, 2016 সালে একদল উগ্র সমর্থক ওই মূর্তিটিতে ভাঙচুর চালালে তা ওই জায়গা থেকে সরিয়ে বর্তমান জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন আপডেট জানতে চোখ রাখুন হাই নিউজে।